আলী সাহেব, আলী সাহেব, জি 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 আসি আসি। শোনেন, আপনি কি করছেন কি? আমি প্রুফটা কাটছিলাম। আরে কি করেন তার ঠিক আছে, শোনেন, আমার মাথার উপর অনেক চাপ রে ভাই। আপনাকে কিছু দায়িত্ব নিতে হবে। আপনাকে অনেকগুলো দায়িত্ব দেয়া হলো, একটাও ঠিক মতো পালন করতে পারলেন না। আমি আমার সাধ্যমতো তো করছি ফজল ভাই। আপনি যে দায়িত্ব পালন করতে পারছেন না, সেটা কি বুঝতে পারছেন? শোনেন, একটা পত্রিকা চলে কিভাবে? বিজ্ঞাপনের উপরে চলে। আজ পর্যন্ত আপনি একটা বিজ্ঞাপন জোগাড় করতে পারলেন না। তবে আমি তো ডোরে ডোরে বিজ্ঞাপনের জন্য যাচ্ছি, কিন্তু আসলে ওরা বিজ্ঞাপন আমি গেলেই যে দিবে তা কিন্তু নয়। মানে ওরা চায় যে কেউ ফোন করুক, কেউ বলে দিক, এভাবে আমি গেলে তো আমাকে বিজ্ঞাপন দেবে না। আর আমি চাচ্ছিলাম কি ফজল ভাই, যে আমরা যদি একটা বিজ্ঞাপন ম্যানেজার রাখতে পারতাম তাহলে আমাদের খুব সুবিধা হতো, এবং আমরা তাকে কিছু পার্সেন্টেজ দিলে আমাদের খুব উপকার হতো, বিজ্ঞাপনগুলো পাওয়া যেত সহজে। আপনি আছেন আরেক তালে রে ভাই। এই কজন নিয়ে চলতে পারি না, আপনি আবার আরেকজন লোক নিয়োগ দিতে চান। শোনেন, আপনি নিজেই চেষ্টা করেন, এনি হাও বিজ্ঞাপন জোগাড় করেন। জি আর শোনেন, ওই যে আমাদের গফুর মিয়া জি কম্পোজিটর কি করছে দেখছেন? পত্রিকায় ভুলে ভরা, প্রতিদিন অনেক কথা শুনতে হচ্ছে, পত্রিকার মান আর নেই। জি। আপনি দেখেন না ভাই, আমি তো কেটে দিচ্ছি, কিন্তু গফুর বিয়ে তো কারেকশন করছে না, কারেকশন না করে ছেপে দিচ্ছে। গফুরের উপর বলে দিতে চলবে না তো, আপনাকে দেখতে হবে। দেখেন, পত্রিকার মান মেনটেন করেন। আমার কাছ থেকে প্রিন্টিং অর্ডারটা পর্যন্ত নিচ্ছে না, না নিয়ে ছেপে দিচ্ছে। সে দায়িত্ব আপনার। দেখেন, যান বসেন, যান জি জি গফুর মিয়ার সঙ্গে বসেন। জি। হ্যালো, কয়টা বলছি? হ্যাঁ, আমি তো সম্পাদক রে ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেন। কি বিজ্ঞাপন? আচ্ছা, কে বলছেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি লোক পাঠাচ্ছি। আপনি সবচেয়ে মারাত্মক যে ভুলটা করেছেন, আপনি এই যে বিজ্ঞাপনটা আপনি উল্টে ছেপেছেন, এটা 500 টাকার বিজ্ঞাপন, ওরা আমাকে টাকা দিবে বলেন? আপনি এই যে উল্টে ছেপেছেন। আরেকটা মারাত্মক আপনি এখানে ভুল করেছেন, আপনি এখানে কতগুলো ব্যাড ট্যাপ জনশক্তির আপনি ব্যাড ট্যাপ কেটে দিয়েছি, আপনি এটা কারেকশন করেননি। কাজ করতে দেয় না, শুধু বক বক করে। আরে কাজ করতে দেন না, আপনি তো কাজ করবেন, আপনি তো কাজের লোক, আপনি তো কাজ করছেনও, কাজ করতে দিচ্ছেন না। কাজ করতে দেন, একটু ঠান্ডা মাথায় কাজ করতে দেন। ঠান্ডা মাথায় কাজ করেন, কিন্তু যেটা আমি জাইটগুলো আমি কেটে দিচ্ছি সেটা আপনি ইয়ে করবেন না, ব্যাড টাইপগুলো আপনি পরিষ্কার করে আপনি দিবেন না। কম্পোজ করতে বলে এত বক বক করে চলে। অদ্ভুত। আচ্ছা রেণুকাদি, আপনি বলেন তো, আমি গত পরশু দিন আপনাকে যে চার্টটা আমি দিলাম, ব্যাড টাইপের লিস্টটা, আপনি ফজল ভাইকে কেন চার্টটা দিলেন না? আপনি এখনই বলেন আপনার কি কি চার্ট লাগবে, এখন বলেন। কি আপনার এই 36 পয়েন্টের কি টাইপ আছে বলেন তো, ব্যাড টাইপ কি আছে বলেন। আকার রসিকার, আকার রসিকার, আর কি আছে বলেন। পয়রস্যু, পয়রস্যু, আর কি আছে বলেন। লয়রস্যু, লয় রস্যু, আর কি আছে বলেন। পয়রস্যু, কয়রস্যু। আচ্ছা কোয়ালিটির কি অবস্থা? পরে ডাকতে যাবে। কোয়ালিটি দিচ্ছে না কেন? গত 2-3 দিন আগে যে আমি 2 কেজি কোয়ালিটি নিয়ে আসলাম, ওগুলো কোথায়? কম্পোজিট কইছে রে। এতে কম্পোজ ম্যাটার ভাঙেন, ভেঙে আরেকটা নতুন কম্পোজ করেন। আর 12 পয়েন্টের টাইপের কি খবর? 12 পয়েন্টের আকার, আকার, রসিকার, রসিকা, রোয়া অন্তস্থ। র 29। আচ্ছা খুদিজা, আপনার কি খবর আপা, বলেন তো আপনার কি সমস্যা কি? আকার আচ্ছা ক রসিকার হ্যাঁ একে মাইডেন স্পেস আচ্ছা, স্পেস কি আছে? কম আছে। কম আছে না? আপনার স্পেসের কি খবর? আমারও কম। আচ্ছা, এই আজগর, আপনাকে বারবার আমি যখন বলি যে আপনি যখন প্রিন্ট করবেন তখন আপনি কেন এটা ব্রাশ দেননি? ব্রাশ মেরে, কারণ আমাদের প্রিন্টিং এর এই সমস্ত টাইপ অচল হয়ে গেছে, ব্যাড টাইপ। আপনাকে বারবার বলছি যে আপনি ব্রাশ দিয়ে পরে প্রিন্ট করেন, আপনি কেন ব্রাশ মারেন না? আপনি কালিতে কেন সুই দিয়েছিলেন? আপনি আমাকে দেখে ছাপবেন তো নাকি? খলিল ভাই এক ভুল করলে আপনি তো আমাকে দেখাবেন যে ভুলটা, আপনি ভুল ছাপলে চলবে? কাগজ কিনবে পাঠকে? আর কখনো এরকম করবেন না আপনি। আচ্ছা গোবর, আমি সবসময় দেখি যে বাদল সাহেব একটা রিপোর্ট এনে দিলে আপনি ছেপে দেন, আপনি ফয়সাল সাহেব একটা রিপোর্ট দিলে এই রিপোর্টটা আপনি রেখে দেন, আপনি 2 কাপ চা খাওয়ালে আপনি রহিম সাহেব একবার আপনাকে রিপোর্ট দিল, আমাকে না দেখে আপনি ছাপিয়ে দিলেন। আপনি আমাকে দেখাই ছাপেন জিনিসটা, আমাকে তো রেখেছে এগুলো দেখার জন্য নাকি? তাহলে আপনি আমার টেবিলে বসেন, আপনি আপনার রিপোর্ট কারেকশন করেন, আমি এখানে কম্পোজ করি। গফুর মিয়া, গফুর মিয়া। জি ফয়সাল ভাই, গভর্নমেন্ট একটা নিউজ কম্পোজ করছে। আর শোনেন, আপনি শোনেন, জি। এই খলিল মিয়াকে, এই খলিল মিয়াকে রিপোর্টার হিসেবে নিয়োগ দিয়েছে কে? এই সাংবাদিকতার নিয়ম কানুন জানে? ফয়সাল ভাই, আমি তো আসলে সাংবাদিক নিয়োগ দেওয়ার নীতি নির্ধারক না, আমি তো সামান্য একটা সাহিত্য কাগজ বের করি। আপনি আসলে সাহিত্য পাতা নিয়ে। না না, আমি এইমাত্র কিন্তু অন্যান্য কাজও করে এসেছি। এই যে আমাদের কোয়ালিটি লাগবে, স্পেস লাগবে, আমাদের ব্যাড টাইপ প্রচুর, আমি লিস্ট করলাম, মেশিনে কালি লাগবে, মোবাইল লাগবে, তারপরে আপনার ন্যাকড়া লাগবে। শোনেন শোনেন শোনেন, আপনি আমাকে বোঝানোর চেষ্টা করেন না, আমি সব বুঝি।
আমি সব করে এসছি এগুলো, আমি ঘর ঝাড়ু থেকে সব করে এসছি, এমনি সম্পাদক হইনি। যান ওই গভীর ভাইকে বলেন ঠিক করেন, যান। আপনি কি? আমি আপনার কাছে এসেছি। আমার কাছে? জি। আমার কাছে কেন? আপনি তো আলী আহমেদ না? হ্যাঁ জি, আমার নাম আলী আহমেদ। এই সাহিত্য পত্রিকার সম্পাদক এবং কবি। কবিতা লিখছি, এই সম্পাদক ঠিক আমি না, তো সাহিত্য পাতাটা আমি দেখি আর কি। আমি আসলে আপনার কাছে একটা কাজে এসেছি। আপনি মানে কি, মানে সংকোচ করছেন কেন? আপনি আমাকে ফ্রি বলেন। না, আমি আসলে অল্প স্বল্প কবিতা চর্চা করি। আচ্ছা। মানে আমি একটু লেখার চেষ্টা করি। আমি জানি না সেগুলো ছাপা যোগ্য হয় কি না। আমি একটা কবিতা নিয়ে এসেছি, আপনি কিছু দেখবেন? হ্যাঁ কেন নয়, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই দেখুন। না না ঠিক আছে, আপনি আপনার কবিতায় এটা প্রমাণ করছে আপনি খুব ভালো কবিতা লিখছেন। ভালো, খুব ভালো। তো এটা আমি আগামী সঙ্গে দিয়ে দেবো এই কবিতা। কিন্তু প্রশ্ন হলো যেখানে আপনার মানে নাম কোথায়, আমি কি নামে ছাপবো? আমার নাম কেয়া, কিন্তু একটা সমস্যা আছে। সেটা হচ্ছে আমার নামে কবিতাটা ছাপা যাবে না। না, আসলে হয়েছে কি, আমার বাড়ি থেকে বের হওয়াটা খুব একটা সহজ না। আমার বাবা মা খুব একটা পছন্দ করেন না যে আমি বাড়ি থেকে বের হই। তারা চান যে আমি পড়াশোনা করি। এখন আমি চাই যে আমার কবিতা ছাপা হোক, কিন্তু আমার বাড়ির লোক যদি জানতে পারে তাহলে হয়তো এই কাজটা আমি আর করতে পারবো না। সেজন্য আমি চাই আমার কবিতাটাও ছাপা হোক, কিন্তু আমার নামটা না যাক। আচ্ছা, তার মানে ছদ্মনামের আশ্রয় নিতে হবে, এই তো? বলছেন? না ঠিক আছে, বাংলা সাহিত্যে অনেক উদাহরণ দেওয়া যেতে পারে ছদ্মনামের। রবীন্দ্রনাথ 4-5টা নামে লিখতেন। বনফুল লিখতেন, বলাচেতন মুখোপাধ্যায় তার নাম ছিল, আপনি নিশ্চয়ই জেনেছেন। সুনীল লিখতো, সমরেশ বসু লিখতো। তো এই মুহূর্তে আপনাকে ছদ্মনাম? আপনি বলুন না কি নামে এটা লেখা যায়। আচ্ছা, আমি নাম দেবো না, আপনি 2-3টা নামের কথা বলি, দেখেন আপনার পছন্দ হয় কিনা। আপনার পরিচয় গুপ্ত, কিংবা প্রতিধ্বনি, কিংবা অপরাজিতা। জি জি, এটা ঠিক আছে। অপরাজিতার নাম ঠিক আছে, আপনার পছন্দ হয়েছে? আমার মনে হয় এই নামটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সংখ্যায় অপরাজিতা নামে এই কবিতাটা আমি ছবি দিচ্ছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু একটা কথা, কোনোভাবেই কেউ যেন জানতে না পারে যে আমি আসলে আপনার কাছে এসেছিলাম কবিতা ছাপার জন্য। তাহলে কিন্তু আমি আর এই কাজটা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি ওগুলো কোনো চিন্তাই করবেন না। আপনার নাম যে অপরাজিতা, আপনার নাম যে কে, এগুলো কেউ কিছু জানবেন, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু আপনি কিন্তু আমাকে কবিতা পাঠাবেন না, হ্যাঁ, কিছু কিছু কবিতা পাঠাবেন, আমি কিন্তু আমার কবিতা, আপনার কবিতা ছাপবই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আসলে যেতে হবে, আমি আসি। আপনি চা খাবেন না? না, আসলে আমি তো না বলে এসেছি, আমাকে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখা হয়ে যাবে, আপনাকেও ধন্যবাদ। আলী সাহেব দেখেন, এত ভুল করলে চলে না। এই নিউজটা ভালো করে পড়েন, কারেকশন করে এখনই কম্পোজিটে দেন, ঠিক আছে? ফয়সাল ভাই, মানে কালকে তো আমার সাহিত্য পাতাটা বেরোচ্ছে, এই একটা গল্প আজকে আমাকে কম্পোজ করতে হবে। আপনাকে আজব লোক রে ভাই, এখনো আসেন গল্প নিয়ে? রাখেন আপনার গল্প, এর নিউজের গুরুত্ব বোঝেন। এটা বাঁচা মরার লড়াই, বাঁচা মরার লড়াই। এই নিউজটা আগে করেন, গল্প ফেলেন, খালি গল্প নিয়ে আছেন। গফুর মিয়া, গফুর মিয়া, জি বলেন। আপনাদের জন্য তো আমি এখানে কাজ করতে পারবো না, শান্তিতে থাকতে পারবো না, যা দেখছি। এখানে আর চাকরি করা আমার পক্ষে সম্ভব না। নেন, এই ম্যাটারটা কম্পোজ করেন। আর আমাদের তো 36 পয়েন্টের টাইপ তো ব্যাড টাইপ, এটার বলে কাজ হবে না। আপনি এই যে হেডিংগুলো আছে, এটা আপনি, আমাদের তো 24 আছে তো ভালো নাকি? জি।
24 পয়েন্টের এটা করবেন, আর 18তে এই নামগুলো ইয়ে করবেন, আর এটা বডি টাইপে করবেন 12, ঠিক আছে? এক কলামে করবেন, হ্যাঁ? একটু সচেতনভাবে করেন, একটু দেখে দেখে করেন। আমি আসলে সবসময় দেখতেছি আপনি আসলে আমার ভালো নজরে চোখে দেন না। আপনি একটু ভালো নজরে দেখেন, আমিও ভালোভাবে কাজ করবানি। একটু ভালো নজরে দেখেন। এইটুকু একটা চা দেখি। কই চা দিচ্ছ না কেন? চা দেবো ভাই, আপনার কাছে আগেরগুলো কয়টা টাকা রয়ে গেছে, সেগুলো না দিলে আমি কি করে বলেন? আরে আশ্চর্য বাবার আগে টাকা রয়ে গেছে মানে? শোনোটুকু, তোমাকে আমি কিন্তু এখন সাবধান করে দিচ্ছি, তুমি কিন্তু মানে তোমার কিন্তু আমি যা দেখছি খুবই খারাপ কিন্তু তুমি। আশ্চর্য ব্যাপার, যখন তখন তুমি আমাকে টাকা চাও। দুজন ভদ্রলোক আমার পাশে থাকলে তুমি তাদের সামনে ৫০ টাকা চাও। কত টাকা পাও তুমি আমার কাছে? কত আগে রয়ে গেছে আপনার? 65 টাকার থেকে 70 টাকার মতো রয়ে গেছে আগে। এখন চা খাবেন, সিগারেট খাবেন, তার টাকা হবে না। আমার কাছে তো ওইগুলোই অনেক টাকা, যেহেতু আমার চার দোকান। আচ্ছা ঠিক আছে, দিব না, আজকে রাতেই তুমি টাকা পেয়ে যাবা। আর কখন আমার সাথে কোনো লোকজন থাকলে টাকা পছন্দ করে তুমি তুলবা না। চিনি দাও। দাও সিগারেট দাও একটা। আমি সারা রাত ঘুমোতে পারি না। বসলে আমি পড়ে শোনাচ্ছি, বহুদিন আর কবিতা পাইনি। কবিতাটার নাম হচ্ছে কোনোদিন। কোনোদিন? কবির নাম অপরাজিতা। অপরাজিতা এটা কেটা? বলছি আগে শোন। বহমান নদী এক, বুকে অনন্ত ঢেউ নিয়ে অপেক্ষমান আমি, একা গড়ি একা ভাঙি, তরিবিহীন তৃষ্ণা যে মেটে না। কোনোদিন আসো যদি অপেক্ষা নিরবধি, আসো তবে তরি ঘড়ি সৃষ্টি যে টেকে না। বুঝতে পেরেছিস? আমার মনে হচ্ছে কি জানিস, এই তোর এই লেখাটা কোনো পুরুষ মানুষের না, মায়া মানুষের নাম, তোর মায়া মানুষের নাম ইউজ করেছে যাতে পেপারের পেশা বেশি হয়। তোর জ্ঞানের দৈন্য এত বেশি, তোকে আমি কি করে বোঝাবো? বিষয়টা কি? এটা এটা কখনোই একটি ছেলের লেখা হতে পারে না। একটি ছেলের লেখা এবং একটি মেয়ের লেখা সেটা তো দেখলেই বোঝা যায়। দুজনের শব্দ চয়ন তো আলাদা হবে। কি বলেছে অপেক্ষমান? কি বলেছে? বহমান নদী। নদী বুঝিস নি? নদ নদী, নদ হচ্ছে পুরুষ, নদী নারী। তো একটি ছেলে কি লিখবে নদী? এই মায়াটা কিটা? এই শহরে এমন মায়া যে এরকম কবিতা লিখতেছে আর গরম হয়ে যাচ্ছে সবাই। সেটা তো নাম এখানে লেখাই আছে, অপরাজিতা। তাহলে কে রে, খোঁজা যায় কে রে? পাওয়া যায় তো। সম্পাদক কিটা এই কাগজে? সম্পাদককে তো চিনি না, সাহিত্য সম্পাদককে চিনি, আলী ভাই। ওনার কাছে গেলে পাওয়া যায়। বহমান নদী এক। বহমান নদী এক। হ্যালো। আমি একটু আলী আহমেদ সাহেবকে চাচ্ছিলাম, উনি আছেন? ও হ্যাঁ হ্যাঁ, কেয়া ফুল। হ্যাঁ, আরে বাপরে বাপ। জি জি জি, আমি বলছি, ভালো আছেন? কি খবর? কি আপনি তো একেবারে দেখালেন না, ফাটাফাটি অবস্থা। এত রিয়াকশন তৈরি হবে আপনার কবিতা আমি তো চিন্তাই করতে পারি না। সবকিছুই হয়েছে আপনার জন্য। এটা কোন কথা বললেন আমার?
আপনিই তো কবিতা লিখেছেন, আর আমি আপনার কবিতা ছেপে সম্পাদক হয়েছি, তাই না? না না, আপনি অনেক বাড়িয়ে বলছেন, আসলে এমন না। শুনেন আমি আপনাকে বলি, মানে আপনি তো জানেন না যে আমি এই কবিতাটা ছেপে কি পরিমাণ আমি নিজে তৃপ্তি পেয়েছি, আপনি অকল্পনীয় ব্যাপার। কারণ আমার ভয়াবহ এই জীবন, মানে আমার বিতৃষ্ণার ভিতরে আমি আমার দিনকাল কাটছিল। আমার এই লহাময় জীবনে মানে সত্যি আপনি আমাকে একটা মানে সবুজের ইশারা দিয়েছেন। আমি কিন্তু এর পরের বার আর কবিতা দিতে চাচ্ছি না। না, এটা মোটেও আপনি ডিসিশন নিয়েন না, কারণ আমি সামনে আমার একটা বিশেষ সংখ্যা বেরোচ্ছে, আমি সেই বিশেষ সংখ্যায় আপনাকে দিয়ে আমার কবিতাটা শুরু করবো, এবং আমি চাই যে আপনার একগুচ্ছ কবিতা এখানে ছাপাবো। আর আলী ভাই, একটা কথা, একটা মানুষের কবিতা যদি পরপর 5 বার যায়, ব্যাপারটা কেমন খারাপ দেখায় না? আশ্চর্য, আপনি এটা কোন কথা বললেন? হ্যাঁ, আরে আমি তো চাইলে পুরো সংখ্যা জুড়ে আপনার কবিতা আমি ছাপতে রাজি আছি এখন। না, ব্যাপারটা ভালো, কিন্তু লোকজন... ওগুলো আপনি চিন্তা করতে হবে না, কিন্তু আপনি আমাকে দ্রুত লেখা আমাকে দিয়ে যান, কারণ আপনার এই কবিতা ছেপে আমি মানে সত্যি আমি চারিদিক থেকে এত সংবাদ পাচ্ছি, যেটা আমি আমার এই চাকরির সময় পর্যন্ত এরকম চমৎকার কবিতা আমি আর ছাপিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভালো থাকে না, দেখা হয়ে যাবে, আবার ফোন দিয়েন কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওকে, রাখলাম, ওয়ালাইকুম আসসালাম। তুই কি বলতো? আচ্ছা তুই সত্যি করে বলতো, অপরাজিতার ব্যাপারে তোর কি কোনো আগ্রহ আছে? না না, তোকে আমার খুঁজতে হবে কেন বল? কেন আগ্রহ নাই? তুই বুঝতেছিস কি রে যে আমার আগ্রহ নাই? না না, তোর হাবভাবে তো সেটা মনে হচ্ছে না যে তুই চাস। এটা তো বুঝতে হবে আমাকে। তুই এই যে চশমাটা আমি ইউজ করি, এই চশমাটা কি আগে কখনো দেখেছিস? পড়তাম বল? না, পড়তি না। তাহলে এখন এটা আমি কেন ব্যবহার করি? এই যে বই নিয়ে আমি ঘুরে বেড়াই, আমি কি এরকম বই নিয়ে আগে কখনো ঘুরে বেরিয়েছি? তা এখন এটা আমি কেন করি? কারণ এই চশমাটা কিন্তু খামাখানা। এই চশমাটা আমাকে একটা আবহ দেয়। আমি যে কবিতা চর্চা করছি তার পেছনে একটা আবহের প্রয়োজন আছে, সেটা এই চশমাটা দেয়। এই বইটা আমাকে সেই আবহ দেয়। আমি প্রত্যেকদিন কি করি তুই জানিস? আমি প্রত্যেকদিন আয়নার সামনে নিজে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করি। আমি খেয়াল করি যে গোর্কি যে উচ্চারণগুলো করছে তার কণ্ঠ নিঃসৃত সেই উচ্চারণগুলো শুদ্ধ হচ্ছে কিনা, ঠিক হচ্ছে কিনা, সেটা আমি দেখি। তো তোর মধ্যে তো সেরকম কোনো সিরিয়াসনেস আমি দেখছি না। আমি কি করে বুঝবো যে তুই অপরাজিতাকে চাস? আর অপরিচিতটা তুই আয়না দে আমার সামনে দেখ, সিরিয়াস না কি আমি বুঝাইতেছি। এই যে তোর সামনে কে এনে দেবে? আর আমি কেন দেবো? আমি কেন এনে দেবো? এটা তো তোরই খুঁজে বের করতে হবে। বাবু কোয়ানে এনে কি ওর ঘর বাড়ি আমরা চিনি নাকি? ওর কোয়ানে তার ঠিকানা জানি? খুঁজবি কোথায় মানে? এটা এতক্ষণ তোর মাথায় আসেনি কেন? আমার মাথায় তো ঠিকই এসেছে। অপরাজিতা আলী ভাইয়ের পত্রিকায় লেখে, তা আলী ভাইয়ের কাছে গেলেই তো জিনিসটা সমাধান হয়ে যায়। আলিবারে অনেক গেলেই যে পাওয়া যাবে এটা কোনো শিওর আছে নাকি তুই? এখন আছে আলী ভাইয়ের কাছে, ওখানে গেলে হবে না, তাহলে কোন জায়গায় গেলে হবে? কিভাবে তোকে বলবো? আচ্ছা বুঝিয়ে বলি শোন। মনে কর তোর সামনে একটা নারকেল আছে, তুই সেই নারকেলের পানিটা খেতে চাস, আর নারকেলের দিকে এরকম করে তাকিয়ে থাকলে কি পানি বেরিয়ে আসবে? হয় কখনো? নারকেলটাকে আঘাত করতে হবে, আঘাত করলে তারপরে তুই পানিটা পাবি। তা আলী ভাইকে তো গিয়ে খোঁচাতে হবে, আঘাত করতে হবে। চল আলিবারের কাছে যাই, নারকেল হাত মারি। চল চল, আমি তো সেটাই বলবো। চল। আলী ভাই বসবো? হ্যাঁ নিশ্চয়ই, বসো। আলী ভাই, ওর নাম মাতিন। ও আচ্ছা, আমার বন্ধু। ও তাই নাকি? খুবই ভালো। তো মাতিনের কি পুরো নাম কি? আবেদিন মাতেন। আচ্ছা। আপনার পত্রিকায় অপরাজিতা নামে একজনের কবিতা ছাপা হয়। হ্যাঁ, কবিতাগুলো আমাদের কাছে তো বেশ ভালো লাগে, অসাধারণ লাগে। আচ্ছা। তো একটু এই নতুন কবির সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাচ্ছিলাম। তো আপনার কাছে তো ঠিকানাটা নিশ্চয়ই আছে। না, ঠিকানা মানে ও তো নড়াইলের না, ও তো আমাকে ডাকে কবিতা পাঠিয়েছে সেই থেকে কি বলে এটাকে, নাটোর জীবনানন্দের বনলতা সেন কবিতার যে নায়িকা, ওর ওখান থেকে আসছি, ডাকে আসছি। জি। আর এত ঠিকানা রাখার আমার সময় আছে ভাই, বড় কত চারিদিক থেকে লেখাযোগ্য আসে। না তারপরে মানে প্রয়োজন হলে আমরা নাটক গিয়ে দেখা করতাম। এখন আপনার কাছে না ঠিক আছে, যাওয়া আসার কোনো বিষয় নয়, এখানে যোগাযোগ হয়ে যাবে। লেখাযোগ্য তুমি করছো, ও লেখাযোগ্য করছে, নিশ্চয়ই একদিন হয়তো যোগাযোগ ঘটে যাবে। ওটা নিয়ে ঠিকানা নিয়ে আর কি, আর ঠিকানা কেন, ব্যক্তি কেন? তুমি কবিতা পড়ো, ব্যক্তিকে খোঁজার তো এখানে আমি কিছু দেখছি না, তাই না? হ্যালো। হ্যালো, আলী ভাই আছেন? হ্যাঁ আছেন, উনি আছেন। আপনি লাইনে থাকুন।
আলী সাহেব, জি আপনার ফোন। হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? জি জি, আপনি ভালো আছেন তো? এই তো ভালো, আপনি ভালো আছেন? অনেকদিন পর ফোন করলেন। না আসলে হচ্ছে কি, আমি বেশ কিছু কবিতা লিখেছি, তো এটা নিয়ে আপনার সাথে একটু আলোচনা করা দরকার ছিল। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই বলবেন। তো দেখা হোক, আপনার সাথে আমার দেখা না হলে কি করে হবে, তাই না? না আমি আসলে যেতে পারবো না, আমরা টেলিফোনে কথা বলি, অসুবিধা নেই। আপনার কিছুই করতে হবে না, আপনার সাথে বলুন যে আপনি আমার সাথে দেখা করবেন, আমি নিজে আপনার সাথে গিয়ে দেখা করবো। আর আপনার সাথে দেখা না হলে তো আমরা মানে কি বলে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, তাই না? না আমি আসলে ঠিক বাইরে যেতে পারবো না আলী ভাই, আমরা যদি টেলিফোনে কথা বলি কোনো অসুবিধা আছে? শুনেন, ফোনে কথা বলা আর সাক্ষাতে অনেক ব্যাপার, আর সাক্ষাতেই তো আবিষ্কার হয়, তাই না? জি জি, কিন্তু আমার সমস্যা কি, আমি ঠিক বেরোতে পারছি না। হ্যাঁ, বাসায় একটু ঝামেলা আছে তো, সেই জন্য না বেরোবে যদি ফোনে কথা বলা যেত তাহলে আমার জন্য ভালো হতো। না না, ঠিকই আছে, পারিবারিক সমস্যা তো থাকবে, আর পারিবারিক লোকজন তো আপনার এজেন্ট, আপনার জীবন তো আপনার কাছে, তাই না? আপনি যা ডিসিশন নেবেন, যেখানে যাবেন সেখানে আপনারই ব্যাপার। পারিবারিক ব্যাপার তো আর আপনাকে দিয়ে আর তার পরামর্শ তো আর আপনার জীবন চলবে না, তাই না? আপনার নিজের জীবন নিজের পরামর্শে চলবে। আচ্ছা ঠিক আছে আলী ভাই, দেখা যাক, আমি পরে আপনাকে ফোন করবো। আচ্ছা, জি জি জি, দেখা হয়ে যাবে, জি আবার দেখা হয়ে যাবে। রাখি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার আখিল দেখে তো আমি অবাক। পত্রিকা অফিসের ফোন কত গুরুত্বপূর্ণ আপনি বোঝেন নাকি বোঝেন না বলেন তো? আরে কি ধরনের আলাপ? অফিসের প্রয়োজনই করেছে আর কি, আমার কাগজে লেখাজোখা করে তো ওই করলো আর কি। ওই লেখাজোখা সাহিত্য দিয়ে আমি পত্রিকা করতে চাই না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নিউজ আর বিজ্ঞাপন। যান কাজ করেন। গফুর, গফুর মিয়া, জি দাঁড়ান। ডিসিপ্লিন হলো সবচেয়ে বড় জিনিস, ঠিক আছে? আপনার ভিতরে কোনো ডিসিপ্লিন আমি দেখি না। আপনি শৃঙ্খলাও বুঝেন না, বিশৃঙ্খলাও বুঝেন না। আমরা এতগুলো লোক এই প্রতিষ্ঠানে যে গাধার মতো পরিশ্রম করি, এই যে আমাদের মেশিনম্যান আজগর, এই যে রেণুকাদি, এই যে খুদে জাপা, কি অসম্ভব পরিশ্রম করে, আর সারাক্ষণ আপনি তাদের সাথে খিটিমিটি লেগে থাকেন কেন? আর আপনার কত সংখ্যায় আপনি বলার পরে কেন ভুল করেছিলেন? আরে আপনি কি জানেন যে ছাপাখানা জিনিসটা কি? ঝকঝকে ছাপতে হয়, বিশুদ্ধ বানানে ছাপতে হয়, তা নাহলে ছাপাখানা চেপে লাভ যাতে হাতে কপি করে দিতে পারে। সুরুচির বাণিজ্যিক বিকাশই আমাদের লক্ষ্য। আপনি কখন আর এই ভুল করবেন না। সামনে আমার বিশেষ সংখ্যা করেছে, আপনি যান, এই ম্যাটার দেওয়া আছে, কম্পোজ করেন, কম্পোজ করে আজকে তো কিছু হয়নি, আজকে এরকম করতে হবে। আরে কি আসছে, আসতে হয়নি ভাই? আরে হতে কতক্ষণ? আপনার ব্যাপারে তো মিনিট লাগে না হতে। আপনার কাজ করেন, যান যান, আপনার কাজ করেন। আপনি তো ভাবেন যে আপনার কাগজে গল্প কবিতা ছাপা এগুলোর কোনো অর্থ নেই, কোনো মানে নেই, সব কিছুই অপ্রয়োজনীয় জিনিস। আর আমরা যারা শিল্পচর্চা করি, যারা সাহিত্য করি, যারা কবিতা লিখি, গল্প লিখি, সম্পাদনা করি, তারা কোনো কাজের না, নিষ্কর্মা। আসলে তা না। কিন্তু আজকে সকালবেলা আমি একটা বিজ্ঞাপন নিয়ে এসেছি, 1000 টাকার বিজ্ঞাপন। আপনি গফুর মিয়ার সঙ্গে কি কথা বলতেছিলেন? ওই ডিসিপ্লিন নিয়ে কথা হচ্ছিল। আরে গফুর মিয়া ডিসিপ্লিন কি বোঝে? ডিসিপ্লিন শিখতে হলে আপনাকে ফলো করতে হবে অবশ্যই। শোনেন, আমি যে মাঝে মধ্যে রাগারাগি করি, এটা কিন্তু আসলে ডিসিপ্লিনের জন্য।
আপনি এখানে কেন এসেছেন? না মানে একজন ভদ্রলোককে এভাবে বললে সে নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে থাকবে না হয়তো, কিন্তু কেন আসি, কার জন্য আসি তা তো তুমি জানো নিশ্চয়ই। ঠিক আছে, আমি নাহলে বুঝলাম, কিন্তু আপনি বাসায় চলে আসলে এটা তো ঠিক হলো না। না মানে তোমাদের বাসাটা খুবই চমৎকার, আর নামটা তো ভারী চমৎকার নাম, বাড়ির নাম নিঃসঙ্গ। ভাবলাম যে যাই তোমাকে একটু সঙ্গ দিই। আমি তো নিঃসঙ্গ না, বাসায় আমার বাবা মা আছেন, ওনার কিছু মনে করবেন প্লিজ, আপনি না ঠিক কিছু মনে না করলে প্লিজ। না না নিশ্চয়ই যাবো তো বটেই। আসলে ঘটনা কি হয়েছে জানো, মানে আমার মনটা আজকে এত খারাপ, এত বাজে একটা অবস্থায় আছি, আর আমার মন যখন খারাপ থাকে তখন আমার বন্ধুর কথা মনে পড়ে, আমার মানে বন্ধুত্বের কথা আমি তখন ভাবি। আর যদি আমি নিঃসঙ্গ, মানে আপনি তো নিঃসঙ্গ না, আপনার বাসা নিঃসঙ্গ, ওই বন্ধুত্বের খাতিরেই আসা আর কি, বন্ধুত্বের টানেই আসা আর কি। ঠিক আছে, আপনি না হয় অন্য আরেকদিন আসবেন। আপনি না না নিশ্চয়ই, আর আমার তোমাকে দেখলে আসলে আমার ব্যক্তিত্বটা বেড়ে যায় আর কি। আচ্ছা, আপনার ব্যক্তিত্ব সবকিছু না হলে পরে দেখা যাবে। হ্যাঁ, আপনি এক কাজ করেন, আপনি অন্য আরেকদিন আসেন, এই বুধবারের দিন আসেন। বুধবার সামনে বুধবার, কখন আসবো? আমি আপনাকে জানাবো পরে। বুধবারে আমাদের বাসায় কেউ থাকবে না। তাই না? ঠিক আছে, তাহলে বুধবার ফোন করে আমাকে জানাবে কিন্তু। জানাবো। কখন আসবো? জি জি, প্লিজ কিছু মনে করবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম আলী আহমেদ সাহেব, ভালো আছেন আপনি? আপনাকে তো বেশ ভালো লাগছে, আপনার বয়স তো একদম অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি আপনার বয়স 45, কিন্তু কালকে আপনার বয়স হবে 26 না আরো কমবে। আপনি কথা বলতে পারবেন তো? আপনি তো আবার মেয়ে মানুষের সামনে কথা বলতে পারেন না, মাথা নিচু করে থাকে, আপনার পা কাঁপে। কালকে যদি আপনার পা কাঁপে তাহলে কিন্তু আপনার কাজ চরিতার্থ হবে না, মনে থাকবে? ওমর হুক, আপনার সাথে আমার এই সাক্ষাৎকার। আসসালামু আলাইকুম আলী। ছটফট কেন আলী আহমেদ সাহেব, ঘুম আসছে না? এত উত্তেজিত হলে কি আর ঘুম হবে? ঘুমা শুয়ারের বাচ্চা আলী আহমেদ, তুই এখন ঘুমারে বাবা, ঘুমা। হ্যাঁ, তোমাদের বাসায় কি কেউ নেই নাকি? আমি তো বলেছিলামই কেউ থাকবে না, আমি কি মিথ্যে বলেছি? না, তা অবশ্য মিথ্যে বলনি, মানে এত নির্জন কিনা তাই বললাম আর কি, কোনো শব্দই পাচ্ছি না, শুধু পাখির ডাক শুনতে পাচ্ছি। আর বাসায় আসতে যেয়ে আমাকে একটা ঘটনা ঘটেছে, তোমাকে বলিস। একটা কাঠ বিড়ালির পাল্লায় পড়ে গেলাম। কাঠ বিড়ালিটা আমার দিকে এত ড্যাব করে তাকিয়ে ছিল যে মনে হয়েছে যে আমি নাকি একটা অপরাধ করে ফেলেছি এরকম একটা। আমাদের বাসার নাম নিঃসঙ্গ হলেও আমরা আসলে অতটা নিঃসঙ্গ না। পাখি, কাঠবেড়ালি, গাছপালা সব মিলে নিঃসঙ্গতা কাটিয়ে উঠি। না, তা ঠিক, কিন্তু বাড়ির নাম নিঃসঙ্গ, এটা আসলে অদ্ভুত, আমি কখনই এরকম নাম শুনিনি। আমার মনে হয় যে তোমাদের বাসার সবাই বোধ একটু সঙ্গ লিপ্স আর কি। চান? হ্যাঁ জি, চা। তো তোমার কবিতাগুলো পড়লাম আমি খুঁটিয়ে বেশ। একটা জিনিস আমি বলতে চাই তোমাকে, তোমার কবিতাগুলোর ভিতরে বারবার তুমি এই শব্দটি কেন আসে, আমি কি জানতে পারি তুমি ঠিক কে? প্রতিটি কবিরই তো নিজস্ব বলে একটা কিছু থাকে, সেটা কি সবাইকে বলে? না, তা অবশ্য বলে না, কবিতাই তার প্রমাণ পাওয়া যায়। আবার আরেকবার দেখলাম তোমার কবিতায় তুমি লিখেছো যে তোমাকে দেখলে আমার নখ বেরিয়ে আসে। সত্যি, তোমার নখ, আঙ্গুল খুবই সুন্দর, আঙ্গুলগুলো একদম ভিন্ডি সবজির মতো নরম। তুমি তোমার চুলগুলো নিয়েও কবিতা লিখতে পারো, এই রিবনটা নিয়েও কিন্তু কবিতা লেখা যায়, তাই না? চোখ নিয়ে কবিতা লিখতে পারো, বাহ,
তোমার চোখটা তো ভয়াবহ সুন্দর, একেবারে দিঘির মতো, এত টলটলে, ঝাউ গাছের মতো পাপড়ি। তোমাকে স্পর্শ করলে আমার ব্যক্তিত্ব বেড়ে যায়। আলী ভাই, আপনার জন্য আমার কাছে একটা গিফট আছে, আপনি চা খান, আমি নিয়ে আসছি। তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। একদম উচিত হয়নি। আচ্ছা চা খান। হ্যাঁ, চা খেয়েছি। এইটুকু এক কাপ চা দে তো। চা দেবো, আপনি আগের টাকাগুলো মঙ্গলবার দিতেছিলেন, দিলেন না, কীভাবে চা দেবো? আরে বেটা রাখ তোর মঙ্গলবার, তোর মঙ্গলবারের খেতে আমি পুরি, তোর চাই আমি বেটা আমি খাবো না। আর তোর সাথে তো আমার কখনো বন্ধুত্ব হবে না। আর বন্ধুত্ব তোর মানে তুই জানিস না বন্ধুত্ব কাকে বলে। আরে বেটা মহাকবি কালিদাস তার বন্ধুকে সেই সময় বলতো, হে বন্ধু আছো তো ভালো। আমিও আমার বন্ধুকে বেটা একই কথা বলতে চাই, কিভাবে বলবো? আর তুইও তো বলতে জানিস না। এই ধর ডেল কার্নেগির বই পড়, বন্ধুত্ব কি এটা শিখ, বন্ধুত্ব কাকে বলে এটা শিখ, এটা পড়ে ধর। এই তো তোমরা কোথায় থাকো? আশ্চর্য ব্যাপার, তোমাদের খুঁজেই পাওয়া যায় না। এতক্ষণ বই বই করে খুঁজলাম তোমাদের, কাকে না জিজ্ঞেস করলাম তোমাদের কথা। আপনি খোঁজার মতো খুঁজেননি, পাবেন না কেন খোঁজার মতো? প্রত্যেকটা জায়গায় তোমরা যেখানে যেখানে আড্ডা দাও সেখানে গিয়েছি। তোমাদের বন্ধুদেরকে বলছি যে দেখা মাত্র যেতে আমার বাসায় ওরা চলে আসে। না, ওদের কাছে শুনেই তো আসলাম। আচ্ছা শোনো, তোমরা কতদিন আমার কাছে অপরাজিতার ঠিকানার জন্য ঘুরঘুর করেছো, করনি? হ্যাঁ। আমি কি তার ঠিকানা তোমাদেরকে দিয়েছি কখনো? না দেননি। আর সেই আমি আজকে অপরাজিতার ঠিকানা তোমাদের দেব বলে হন্যে হয়ে তোমাদের খুঁজে বেড়াচ্ছি আমি। আলী ভাই, আপনি আমাদের হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন, আমরা সত্যি আনন্দিত। কিন্তু কি এমন ঘটলো যে আপনি এত উত্তেজিত হয়ে আমাদের খুঁজে বেড়াচ্ছেন? নিশ্চয়ই উত্তেজনার ঘটনা আছে, তার মানে তার খুঁজি না তোমাদের, তাই না? গরু মানে বছর দুয়েক আগে গরু মানে আমার সবচেয়ে প্রিয় গরুর মাংস আমার এক ডাক্তার বলছে যে আপনি আর কোনোদিন খাবেন না। আমি তখন কি করলাম জানো? আমি তখন আমার সব জুনিয়র বন্ধুদেরকে বাসায় নিয়ে ডেকে আনলাম, এনে আমি বাজার থেকে প্রচুর গরুর মাংস নিয়ে এসেছি। এনে ভালো করে মশলা দিয়ে কষিয়ে রান্না করে আমি তাদেরকে মাংসগুলো খাওয়াচ্ছি। আমি কিন্তু খাইনি, আমি দূর থেকে শুধু দেখছি ওরা খাচ্ছে আর আমি তার গন্ধ নিচ্ছি, আমি তার স্বাদ নিচ্ছি। আজকে থেকে তোমরাও অপরাজিতার পিছনে ছুটবে, তাকে কবজা করবে, তাকে দখল করবে। তোমরা যত বেশি অপরাজিতাকে দখল করবে আমি তত বেশি এর স্বাদ গ্রহণ করব। আলী ভাই, এই যে একজন গরুর মাংস খালি আরেকজন গন্ধ শুকে যে স্বাদ পায়, এটা আপনি নতুন করলেন, নতুন জানলাম। আবার অপরাজিতারা যদি আমরা পাই, আপনার সেই পাওয়ার স্বাদ হবে, এটাও আপনার কাছে নতুন জানলাম। এটা যে কি একটা নতুন কথা শোনালেন। আর শোনো, মনে রেখো, অপরাজিতার মাংস মৃত নয়, অপরাজিতার ঠোঁট রাবারের নয়। আলী ভাই, আপনার এই মাংসের গন্ধ গ্রহণের মধ্য দিয়ে মাংসের আস্বাদ গ্রহণের ব্যাপারটা বুঝলাম, কিন্তু আলী ভাই আসলে কি ঘটেছিল? আলী ভাই, কে? ও গোরকি, মাতিন, আসো আসো, ঘরে আসো। বসি, এখানে বসি। এখানে বসো, বসো। তো বলো কি খবর? না আলী ভাই, গত রাতে তো বললেন যে একটা লিটল ম্যাগাজিন বের করলে অপরাজিতার কাছে
পৌঁছানো সম্ভব, অন্যথায় নয়। সে ঠিক আছে, আমি ভেবেছি, আর আমার যতটুকু সাহিত্য জ্ঞান আছে তা দিয়ে সম্ভব, কিন্তু ওই পত্রিকার যে আপনার বের করতে গেলে মানে কারিগরি দিক, ছাপা, তারপরে বাধাই কি কি সব বিষয় মানে আছে না? টেকনিক্যাল অংশগুলো যেটা, হ্যাঁ, ওই বিষয়গুলো তো আমি জানি না। আরে কি আশ্চর্য, সেটা আমি জানি তো নাকি? আমি তো 25 বছর যাবত লিটল ম্যাগাজিন চর্চা করছি না? হ্যাঁ, তা আমার একটা অভিজ্ঞতা আছে না? ওগুলো নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। তোমরা যেটা করবে সেটা হলো লিটল ম্যাগাজিন সংগ্রহ করো, লিটল ম্যাগাজিনগুলো আগে পড়ো, পড়ে অন্যরা লিটল ম্যাগাজিন কিভাবে বের করছে, আমাদেরটা কিভাবে বেরোবে, এগুলো আগে মাথায় নাও। হ্যাঁ ঠিক আছে, কিছু লিটল ম্যাগাজিন সংগ্রহ করে পড়া তো সেটা কোনো বিষয় না, সেটা পড়তে পারবো। হ্যাঁ, ভালো করে পড়তে তো অবশ্যই পারবে, কিন্তু আগে দেখবে ওদের গেট আপ মেকআপ, পত্রিকার ছাপা বাধাই এগুলো ঠিক আছে কিনা, আমাদেরকে তো ওদেরকে উঠিয়ে দিতে হবে। আরেকটা কথা তোমরা মনে রাখবে, তোমরা যদি অনেস্ট থাকো, সৎ থাকো, একনিষ্ঠ থাকো, আমি তোমাদের পাশে আছি। প্রয়োজন যদি হয় তাহলে আমি আমার দৈনিক কুষাণ পত্রিকার চাকরি ছেড়ে দেবো। এটা তো আমাদের জন্য বিশাল পাওয়া, তাহলে তো আমাদের আর কোনো সমস্যাই থাকে না। না, কোনো সমস্যা হবে না। আর শোনো, পত্রিকাটা যে কারণে আমরা বের করছি এটা তো পিছনে একটা উদ্দেশ্য আছে, এবং আমার বিশ্বাস যে এই লিটল ম্যাগাজিনটা বের করতে পারলে তোমাদের যে চাওয়াটা আছে যেটা পূরণ হবে, সাথে সাথে কিন্তু আমার চাওয়াটাও সেরকম ভাবে পূরণ হবে। হ্যাঁ, আমাদের সবারই প্রত্যেকের প্রত্যাশাটাই হ্যাঁ, এখানে প্রত্যাশাটাই এখানে পূরণ হচ্ছে। কি ব্যাপার আলী ভাই, গত রাতে আপনি যে আমাদের গোমাংস ভক্ষণের কথা বললেন এবং সেই গোমাংস ভক্ষণের মাধ্যমে খাম আস্বাদের কথা বললেন, কিন্তু আলী ভাই আমার মনে হচ্ছে এক্ষেত্রে উপমাটা ঠিক হয়। মানে গরুর মাংস সেটা দুজন মিলে খাওয়া তো সম্ভব, তো আলী ভাই একটি নারী সেক্ষেত্রে কি দুজন? আলী ভাই আপনি একটু চিন্তা করে দেখেন, আমি অগ্রসর হচ্ছি, মাতিনও অগ্রসর হচ্ছে অপরাজিতার দিকে, সেক্ষেত্রে বিষয়টা কেমন গুলিয়ে যাবে না, গেচে যাবে না, মানে আমার মনে হয়। না না, কিন্তু বন্ধুত্বটাকে টিকিয়ে রাখতে হবে না। মাথিন তোমার বন্ধু না? না হ্যাঁ, সেটা তো কোনো সমস্যা না, বন্ধুত্ব তো অটুট থাকছে, আমরা সবকিছু ভাগ করে নিতে পারি। একটা আম সেটা আমি এবং মাতিন ঠিক সমান সমান ভাগ করে নিতে পারি, সেখানে তো কোনো সমস্যা নেই, কিন্তু একটি নারী আলী ভাই সেটা তো বস্তু নয়, সেটা তো প্রেমের ব্যাপার। আমি আসলে অতটুকু ভেবে বলিনি তোমাদের, আমি কি ভুলি করে ফেললাম কিনা। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখি, নতুন করে ভেবে দেখি কি করা যায়, ওটা নিয়ে টেনশনে থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, আমি ভেবে জানাই তোমাদের। জি আলী ভাই, আমার আসলে তো তেমন কিছু বলার নেই, আমি শুধু একটা জিনিসই ক্লিয়ার করতে চাচ্ছি, যেটি বস্তু না, প্রেম, নারীর সঙ্গে প্রেম, সেটা আসলে দুজন মিলে সম্ভব না, ভাগাভাগি করে নেওয়ার বিষয় না। আপনি একটু না, আমি তো আসলে সেরকম কিছু ভেবে তোমাদেরকে বলিনি, তাই না? আমি একটা মুহূর্তে হয়তো তোমাদের বলেছি যে ঠিক আছে কবিতাকে নিয়ে যেতেই পারবো, তোমার কাছ থেকে ঠিক আছে, এটা আমি ভেবে দেখছি আর কি করা যায়। আলী ভাই আমি আসি। আচ্ছা ঠিক আছে। আমরা একটা লিটারেচার ম্যাগাজিন বের করছি, সেই ম্যাগাজিনে আপনার যেহেতু আপনি কবিতা লেখেন, আপনার কবিতা প্রেমে আমি কবিতা লিখি কই না, আমি কবিতা লিখি না তো। আমি আসলে জানতাম যে আপনি কথাই বলবেন, কিন্তু সত্য তো চাপা থাকে না, এবং সত্য চাপা থাকা উচিত না। আপনি কবিতা লেখেন এবং অসাধারণ লেখেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের ইয়াং জেনারেশনে আপনার কবিতা কিন্তু খুবই জনপ্রিয়। ঠিক আছে, কিন্তু আপনাকে কে বললো যে আমি কবিতা লিখি? আপনি
তো কারো জানার কথা না, আপনি জানেন কিভাবে? না আসলে মহাসত্য কখনো চাপা থাকে না, এবং যদি দৃঢ় মনোবল থাকে আমার ধারণা সেটা আবিষ্কার করা সম্ভব, এবং আমি সেটা আবিষ্কার করেছি এবং আবিষ্কার করে আমি আনন্দিত। আপনাকে একটা কথা বলা খুবই জরুরি, সেটা হচ্ছে আমার বাড়িতে কেউ জানে না যে আমি কবিতা লিখি। স্পেশালি আমার বড় ভাই তো জানেন না। যদি উনি জানেন তাহলে কবিতা কিছুই লেখা আছে, আপনার এখান থেকে বসে থাকতে হবে না, বের হয়ে চলে যেতে হবে। এখন আপনি কি করবেন বলেন? এভাবে হুট করে যে বাসায় চলে এসেছেন। সেক্ষেত্রে তো আপনার কোনো দোষ নেই। দোষ যদি কিছু হয়ে থাকে তো সেটা আমার, সেটা আমি ফেস করবো। সেটা বুঝলাম, কিন্তু আপনি বলবেন না যে আপনি আমার কাছে এসেছেন? হ্যাঁ ভালো লাগে। কথা বলেন আপনি। আমি আপনি? আমি গোর্কি চৌধুরী, আমি এ পাড়ারই ছেলে। আমি দেখেছি আপনাকে এই এলাকায়। আমি আসলে আপনার কাছে এসেছি, আমি একটা লিটল ম্যাগাজিন বের করছি, তো সেই জন্য একটা কবিতার দরকার। আমি তো কবিতা লিখি না। না না, আপনি কবিতা লেখেন না সেটা আমি জানি। আমি এসেছি আপনার বোন, সম্ভবত কেয়া নাম। হ্যাঁ, কেয়া। ওনার কাছে একটা কবিতার জন্য এসেছি। ও কি কবিতা লিখে? আসলে আমি আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। উনি হয়তো আপনাকে খুব ভয় পান, মানে এটা আমার অনুমান। সে কারণেই হয়তো উনি আপনাকে বলেননি। উনি কবিতা লেখেন একটা ছদ্মনামে, অপরাজিতা নামে। না, এটা কোনো সমস্যা না। অনেক বড় বড় কবি ছদ্মনাম ব্যবহার করেছেন, যেমন সুনীল গঙ্গোপাধ্যায়, ওনার ছদ্মনাম নীললোহিত, আপনি বোধহয় জানেন। তা এখনকার কবিতা তো খারাপ কিছু না, ভালো। আমাদের এখনকার যে সমাজ, নারী সমাজ যে এত দূরে গিয়েছে সেটা তো এমনি এমনি না। তার পেছনে কিন্তু এই কবি, লেখিকা, এদের অনেক বড় অবদান। আপনি হাসান রাজার নাম তো শুনেছেন, পাইছেন? হ্যাঁ। ওনার ফুপু সহিবা খাতুন কবিতা লিখতেন। জীবনানন্দ দাশ, তার মা কুসুম কুমারী দাস কবিতা লিখতেন। তারপরে বেগম রোকেয়ার কথা তো জানেনই। হ্যাঁ। তো ওনাদের এই অংশগ্রহণ না থাকলে কিন্তু আমাদের আজকের সমাজ হতো না। আমার কাছে মনে হয় যে কবিতা কেউ যদি লিখতে পারে তার তো লেখা উচিত, এটা তো খারাপ কিছু না। মানে কবিতা লেখার মধ্য দিয়ে একজন মানুষ সংস্কৃত বান হয়ে ওঠে, মানে কালচার হয়ে ওঠে। লেখাপড়ার ক্ষতি না করে যদি সম্ভব হয় সেটা চিন্তা করতে হবে। পড়াশোনাটা তো করতেই হবে, অবশ্যই করতে হবে। পড়াশোনা ছাড়া তো কবিতা লেখা সম্ভবই না। প্রচুর পড়তে হবে, জ্ঞান থাকতে হবে। মূল কথাই হচ্ছে পড়াশোনা, কবিতা তো পরের ব্যাপার। কেয়া? আমি পাঠাইছি। তাহলে আপনি আসলে পারতেন। না, আমি আসলাম না। আমার তো ধরো, আমি তো প্রকাশক, জানো তো প্রকাশকের কি কাজ। সবারই খেয়াল রাখা, সমস্ত কিছু, আর কার কি দায়িত্ব বুঝে দেওয়া। তো সম্পাদকের কাজ, লেখা জোগা, এগুলো তোমার কালেকশন করা, লেখকদের সাথে যোগাযোগ রক্ষা করা, সব কিছু আর কি। এই হচ্ছে অবস্থা। আর আমি তোমার যে জন্য মেইনলি আসা, সেটা হচ্ছে যে তোমার একটা লেখা পড়ে মানে তোমার যে নামের, যে তোমার যে অপরাজিতা, যে তোমার অপরাজিতা যে নাম, আর তার সাথে যে কবিতাটা, এই কবিতার মধ্যে যে ছটটা, ওইটা মনে করো যে কারো মানে কি বলবো। আসলে আমি তো এত ভালো লিখি, আপনারা যেমন করে বলছেন আমার খুবই দরকার আছে। আমি তো পারি না, আমি কিন্তু চেষ্টা করি। না না না, এতে করে আমার মানে যে ধারণা জন্মাইছে সেটা হচ্ছে যে আমার তোমার কাছ থেকে আসলে কেয়াদের বাড়িতে গিয়েছিলি কেন বলতো? প্রকাশক হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? প্রকাশক হিসেবে তোর আর এটা উচ্চারণটা আসে না, হবে না। এটা তো উচ্চারণটা তো শুদ্ধ করে বলতে হবে। মহাপ্রাণ ধ্বনি ছ আছে। আচ্ছা ঠিক আছে, দায়িত্বের কথা তো পরে আসছে। আগে তো প্রকাশকের কাজটা কি সেটা তো তুই জানিস, তাই না? ওটা তো জানতে হবে। তুই একা জানিস সব? তোর যে দায়িত্ব আছে আমারও সেই দায়িত্ব আছে। তুই যেটা করতে পারিস ওটা আমিও করতে পারি। ও কথা তো সেটা হচ্ছে না। তুই যেটা করতে পারিস, আমি সেটা করতে পারি, এটা তো ভিন্ন কথা। কথা হচ্ছে সাহিত্য নিয়ে। তুই আম খেতে পারিস, আমিও আম খেতে পারি।
এটা তো কথা। সাহিত্যের ব্যাপারটা তো বুঝতে হবে, এটা তো সবার হয় না, এটা হওয়ার নয়, এমনিতে হয় না। এটা বংশে থাকতো, রক্তে থাকতো, উত্তরাধিকার, হেরিডিটি, বুঝিস তো? সেটা তো তোর নেই। এখন তুই রক্ত নিয়ে কথা বললি, তুই বংশ নিয়ে, তুই আমার বাপ্পা নিয়ে কথা বলি তো? তুই আমার বাপ্পা, হ্যাঁ আমার বাপ্পা মূর্খ, আমার বাপ্পা মূর্খ, আমিও মূর্খ, এই জন্য তো আমি বুঝি না, এই জন্য তুই আমার তো বুঝাইতে চাস, তুই তো আমার বুঝাতে পারবি না। তুই থাক, তোর এইসব কালচার মালচার নিয়ে, এইসব সংস্কৃতি নিয়ে তুই থাক, আমি তোর সাথে নিয়ে সম্পাদনা সম্পাদনা উত্তরাধিকার দক্ষিণাধিকারে আমার তো হবে না। ও শোন, আমার তার বাপ মা কবিতা লাগতো, তার দাদা চন্দ্র মুশি পূর্বপুরুষ সবাই উত্তরাধিকার কি কি সব করে, তারা কবিতা লেখে। আমি এর মধ্যে নেই। না না ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি উত্তেজিত হয়ে না, রেগে থেকো না। তুমি শোনো আমার কথা, শোনো। তুমি যে উত্তরাধিকারের সূত্রে কথাটা বললে, তুমি কি জানো যে জীবনানন্দের বাবা কখনো কবিতা লিখেছে, নজরুল ইসলামের বাবা কখনো কবিতা লিখেছে, শামসুর রহমানের বাবা কখনো কবিতা লিখেছে, বিনয় মজুমদারের বাবা কখনো লিখেছে? আমাদের এই নড়াইলের সবচেয়ে বড় আর্টিস্ট, নড়াইল কেন, সারা পৃথিবী জুড়ে যদি 5 জন আর্টিস্ট থাকে, এর ভিতরে একজন আমাদের এই নড়াইলের সুলতান, তার বাবা কি ছবি গেছে? আরে আমি যে লেখাযোগ্য করি, আমার বাবা একজন সামান্য রিড রাইটার, আমি একজন রিড রাইটারের ছেলে, আমি কবিতা চর্চা করছি, লেখা। আমার বাবা তো কবিতা লেখেনি, আমার লেখাযোগ্য হচ্ছে না, মন খারাপ করো না। তোমাকে গোর্কি কি বলেছে না বলেছে সবকিছু ভুলে যাও, রক্তের ভিতরে থাকতে হবে এমন কথা নেই। তুমি কবিতা যদি লিখতে পারো, সূর্য যেরকম উঠে, সূর্যের কারো বাবার ঢাকার শক্তি নেই, সেরকম গোর্কিও তোমার কবিতাকে ঢেকে রাখতে পারবে না। আসো। হ্যালো, আসসালামু আলাইকুম। রাগ করছেন আলী ভাই আমার উপর? আমি তো একজন কি বলে এটাকে, মানে চরিত্রহীন লোক। আমি একজন চরিত্রহীন লোক হয়ে আপনাকে আমি ফোন দিতে যাবো কেন? ছি ছি আলী ভাই, এত রাগ করতে হয় না। এত রেগে গেছেন কেন? এত রাগার মতো কি হয়েছে? আমি আপনাকে এমনি বইটা দিয়েছি, পড়ার জন্য দিতে পারি না? আমি না আপনাকে নিয়ে একটা ছড়ার মতো লিখেছি। ওই যে একটা ছড়া আছে না, খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কার বাড়ি, ওটার একটু উল্টোটা আর কি। কবিতা বলতে পারেন, নাম দিয়েছি একটা, বুড়ো খোকার ভীমরতি। আপনি লিখেছেন কবিতা এবং নাম রেখেছেন বুড়ো খোকার ভীমরতি। না, আপনি বুড়ো খোকার পিছনে ছুটছেন কেন? আপনি তো ছুটবেন শিশুদের কাছে, ফুলের কাছে, যুবকদের কাছে। আপনি বুড়োদেরকে নিয়ে তো মাতামাতি করছেন কেন? বুঝলাম না। আলী ভাই প্লিজ রাগ করবেন না, আপনি এমন রাগ করলে কেমন করে হবে বলেন? তাহলে তো আপনার কাছে যাওয়াই যাবে না। এত রাগ করতে হয়, এত রাগ করতে হয় না আলী ভাই। বয়সের একটা ব্যাপার আছে না, আপনি তো এখন কি বলে এটাকে, কৃষ্ণচূড়ার চেয়ে অনেক উঁচুতে আপনি আপনার অবস্থান, আর আমি তো সামান্য ঘাস মাত্র, মানে ঘাসের চেয়েও সমতলে আছি। আপনার সাথে কি আর আমার সম্পর্ক তৈরি হয় বলেন? কোন এক আবেগবশত অবস্থায় আপনার কাছে আমি কবিতা চেয়েছিলাম, সম্পর্ক তৈরি হোক, এগুলো চেয়েছিলাম। আসলে আমি ভুলই করেছি, এই ভুলের জন্য আমাকে প্রচুর মাসুল দিতে হয়েছে। শুনুন, আপনি কিন্তু আমাকে কখনোই আমার এই অফিসে আর ফোন করবেন না, ঠিক আছে? ওমা, ফোন করবো না কেন? নিশ্চয়ই করবো। আপনি আমাকে কখনোই আর ফোন করবেন না, আপনি আমাকে কখনোই আর ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? হ্যালো, আমার নাম থেকে কিন্তু আপনি আমার ফ্যামিলিটাকে বুঝতে পারবেন। আমার বাবা রেখেছিলেন নামটা। ম্যাক্সিম গোর্কি থেকে? হুম। তাহলে আপনার নাম গোর্কি না হয়ে এলিয়ট হলে তো ভালো হতো, যেহেতু আপনি কবিতা লেখেন। হ্যাঁ, সেটা হতে পারতো, কিন্তু ওটা তো বাবার ব্যাপার। আমি আসলে নড়াইল শহরে কারোর সাথে মিশতে পারি না, মানে মেশাটা আমার পক্ষে সম্ভব না। কেন? না, আসলে কার সঙ্গে মিশবো বলেন? সবাই তো সাহিত্য বোঝে না, কাব্য বোঝে না, সংস্কৃতি বোঝে না। তবু একটা ছেলের সঙ্গে, মানে মাতিনের সঙ্গে মিশছি মানে মিশতে হচ্ছে আমাকে। কালচার না, আনকালচার্ড একটা ছেলে, টাঙ্গাইলের বাঙাল, বোঝে না, কিছুই বোঝে না। তাহলে মেশিন কেন? মিশি কি করবো বলেন? আর তো কেউ নেই মেশার মতো। আর একটু সাহিত্যের প্রতি ওর ঝোঁক আছে, তো ঝোঁক থেকে তো লাভ নেই, ওটা তো হবে না, তো রক্তের মধ্যে থাকতে হয়। আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না, মাতিনের ব্যাপারে একটু সাবধান থাকবেন। মানে আমি যতই মিশছি ততই ছেলেটাকে আমার ভালো মনে হচ্ছে না। বন্ধুত্বের ব্যাপারে সাবধান করছেন? দিন আপনার বন্ধু, তাহলে এভাবে কথা বলছেন কেন? এক ধরনের দায়িত্ব বোধ থেকে কথাটা বলেছি। মানে ওর সঙ্গে মিশতে গেলে পরে কোনো সমস্যা হলে
সেটা আসলে আপনার কেমন লাগবে আমি জানি না, আমার খুব খারাপ লাগবে। তো আমি আসলে এক ধরনের দায়িত্ব বোধ আমার ভিতরে কাজ করছে। আমরা এখন যাই না। হ্যাঁ, ওঠা যায়। ওই মাতিনের ব্যাপারটা একটু সাবধান, মানে আমার মনে হয় আপনি যদি আমাকে বিশ্বাস করেন সেই জায়গা থেকে না। আপনাদের ফ্যামিলি নাকি অত কালচার না, কোনো খুব একটা এডুকেশন নাই, আপনাদের ফ্যামিলি থেকে কেউ এসব কবিতার প্রতি ইন্টারেস্টেড না, জানেই না কেউ এসব, অনেক মানে এই আর কি, বুঝতেই পারছেন। আমি তো বুঝতে পারছি যে কে বলিছে, ওই গর্কিত বলিছে। গর্কি চৌধুরী ওর নাম না? ওর বাপের নাম কি? ওর বাপের নাম হচ্ছে ইয়াকুব আলী চৌধুরী, আর ওর দাদার নাম বকর আলী বিশ্বাস। তো তুমি এখন বোঝো যে এই যে আলী বিশ্বাস এই সব মিলায় টিলায় আঙুল ফুলে কলা গাছ হয়ে এখন চৌধুরীটা যাচ্ছে। আপনাদের অরিজিন কি এখানে না, টাঙ্গাইলের বাঙাল আপনারা? না, ওর বাড়ি কোথাকার? ও কোনকার? ও তো বরিশাল্লা। ওর বাড়ি কি ভাষায় কথা কয় জানো? ওর মা বাপ কথা কয় বরিশাল্লা ভাষায়। তোমার ওর ভাষার মধ্যে তগো মগো আমনে মনু এইসব। এটা তো আপনাকে আমি বললাম, বাইরের কথা থেকে শুনলে আপনার আরো মেজাজ খারাপ হতো, এই জন্য আপনাকে আমি বলে দিলাম কখনোই এসব নিয়ে রিয়াক্ট করবেন না। আর বলার দরকার নেই, ওনাকে এসব বলার দরকার নেই। তার চাইতে আমরা বরং কবিতা চর্চা করি। আসলে মাতিন সম্পর্কে আপনাকে এভাবে কথাগুলো বলা না, আসলে এটা আমার ঠিক হয়নি। মাতিন তো ভালো ছেলে, সহজ সরল। না, আসলে পরচর্চা পরনিন্দা এগুলো তো মূর্খের কাজ। কি করবো বলেন, রেগে গেলে মাথা ঠিক থাকে না, অভদ্র হয়ে যায়। আমি খুব অবাক হচ্ছি, আপনি তো তবু এভাবে ভাবছেন, মানুষ তো এভাবে ভাবেই না। না, কিন্তু ভাবতে তো হবে। আসলে হচ্ছে কি, আমি বলতে চাচ্ছিলাম যে মাতিন ভাইকে আমি আসলে বড় ভাইয়ের মতো দেখি, কিন্তু আপনাকে তো আমি ওভাবে দেখি না। এক্স্যাক্টলি, জাস্ট এই বিষয়টি মাতিন বোঝে না। সহজ তো, মানে আমি মাতিনকে কিভাবে দেখি, মাতিন আমাকে কিভাবে দেখে, আপনি মাতিনকে কিভাবে দেখেন, মাতিন আবার আপনাকে কিভাবে দেখে, এই পুরো জিনিসটাও তালগোল পাকিয়ে ফেলেছে। আচ্ছা, আমি আবার মাতিনের নিন্দা করছি না তো? তা কেন হবে, কথা প্রসঙ্গে এটা আসতেই পারে। তাছাড়া এখানে আপনি আমি ছাড়া তো আর কেউ নেই। না, সে ঠিক আছে, আপনি বাড়িয়ে বলছেন, কিন্তু এই যে আমাদের সোসাইটিতে চতুর্দিকে পরচর্চা পরনিন্দা, আসলে এগুলো দেখতে দেখতে আমার মধ্যে কোনো প্রভাব কাজ করছে কিনা আমি বুঝতে পারছি না। আপনি তো এভাবেই ভাববেন, আপনি যেমন লেখেন আপনার মানসিকতাও তেমন। তা ঠিক। আমার মনে হয় আমি আপনাকে বুঝতে পারি। হ্যাঁ, আমি বলছিলাম আমার মনে হয় আমি আপনাকে অনেক ভালো বুঝতে পারি। হ্যাঁ, আপনিই পারেন, মানে একমাত্র আপনিই বুঝতে পারেন। আসলে এই বিষয়টাই সরি, আমি বারবার কেন মাতিনের প্রসঙ্গ টেনে আনছি আমি বুঝতে পারছি না। আমি বলতে চাচ্ছি যে আসলে এরকম একটা পরিবেশে মাতিনকে টেনে আনার তো কোনো দরকার নেই। কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আসলে মাতিন ভাই মাতিন এই চেটা নিয়ে এসো। উষালো আরে ভাই, আমি একটা সারা রাত ফুটিয়ে পত্রিকাগুলো পড়লাম, তো আমার মনে হলো এটা তো অসম্ভব কিছু না, সম্ভব। এখন আমাদের তো পত্রিকার জন্য একটা নাম ঠিক করা দরকার। এখন সেই নামটা ঠিক করার জন্য ওটা তো একটা বিষয়টা গবেষণালব্ধ হলে ভালো হয়, গবেষণা করা উচিত। অবশ্যই নামটাই তো আসল, আমাদের তো প্রথম পত্রিকার জন্য নামটাই জরুরি। নাম নিয়ে তো গবেষণা করার তো কিছু নেই, এটা নাম দিয়ে দিলেই হয়। এটা নামে কি আসে যায়? কি বললি তুই এটা? ওরে শোন, এটা তো নাম তো একটা আইডেন্টিটি। এরকম শিশুতোষ কথাবার্তা বললে তো চলবে না। নাম তো একটি পত্রিকার আইডেন্টিটি, তো বড় ব্যাপার। নামটা হতে হবে এমন যেন এটা শুনতে ভালো লাগে। হ্যাঁ, নামটা আসল না, কারণ পত্রিকার নামটাই তো আসল।
পত্রিকার সম্পাদক পাল্টে যেতে পারে, প্রকাশক পাল্টে যেতে পারে, নাম কিন্তু কখনোই পাল্টায় না। কোনো কাগজে আমরা দেখিনি যে নাম পরিবর্তিত হয়েছে, নাম কিন্তু একটাই থাকছে। যার ফলে নামটা আমাদের প্রথম ঠিক করে ফেলতে হবে, তারপর আনুষঙ্গিক যা যা কাজ আমরা করে ফেলতে চাই। তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমাদের মাথায় কি কোনো ধরনের মানে পরিকল্পনা নামের ব্যাপারে আসে? কোনো নাম ভাবছো তোমরা? হ্যাঁ, আমার মাথায় একটা নাম এসেছে, গোধূলি বেলা। গোধূলি বেলা, গোধূলি বেলাটা মায়া মানুষের নাম মনে হচ্ছে। আর এটা আমরা একটা কিছু জয় করতে যাচ্ছি, এটা তো বিদ্রোহের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যদি তোমার মাথায় যদি কোনো নাম আসে তাহলে সেটা বলো। বিদ্রোহ রায় দেন, বিদ্রোহ রাখলে তো বিদ্রোহের মধ্যে একটা বিদ্রোহ শুনলে তো একটা রাক্ষস রাক্ষস মনে হয়। আচ্ছা শুনো, যা বলছিলাম, কালকে রাত্রে আমার মাথায় দুইটা নাম আসছে। আমি ভাবছি তোমাদের পরামর্শও চাচ্ছি নামটার ব্যাপারে। চাচ্ছি এটা বলেন বলেন। আমি ভাবছি যে আমাদের পত্রিকার নাম আমরা যদি অতিক্রম রাখি, মানে আমরা সব দিক থেকেই অতিক্রম করতে চাচ্ছি। অতিক্রম, আলী ভাই, হ্যাঁ নামটা সুন্দর। আপনি অতিক্রমের সঙ্গে আমি যে গোধূলি বেলা বললাম, গোধূলিটা লাগিয়ে দিলে যেমন অতিক্রান্ত গোধূলি, এটাও কিন্তু ভালো লাগে। না না না, ওই অতিক্রান্ত মেরান্তর দরকার নেই। আপনি ওই অতিক্রমী রায়, না তো পেঁচানোর দরকার নেই। আচ্ছা আরেকটা নাম, এটাও বলে রাখি কারণ এটাও পছন্দ হয়ে যেতে পারে। এটা তো যদি হয় তো হবে, আর তা নাহলে আমাদের আরেকটা নাম আমার কাছে মনে হয় যে এটি বুঝে আমরা রাখতে পারি, সেটা হলো অনিয়মিত যাত্রা। কারণ এটা আমাদের সাথে যায়, কারণ আসলে তো আমরা মানে লিটল ম্যাগাজিন তো কখনোই নিয়মিত বেরোয় না, হঠাৎ হঠাৎ লিটল ম্যাগাজিনগুলো বেরোয়। আর ভালো রচনাও কিন্তু সবসময় মানুষ লিখতে পারে না, হুট করে লেখা হয়ে যায়, যার ফলে লিটল ম্যাগাজিন সবসময় অনিয়মিত বেরোয়। কিন্তু আমরা চাচ্ছি যে অনিয়মিত কাগজের নাম রাখবো আমরা ঠিকই, অনিয়মিত যাত্রা, কিন্তু আমরা নিয়মিত কাগজটা বের করবো। এটাই ভালো হয়েছে, অনিয়মিত যাত্রা আপনি যেভাবে বুঝলেন তাতে। হ্যাঁ, অনিয়মিত যাত্রা, হ্যাঁ এটা সুন্দর, এটা আমারও ভালো। জায়গাটা অনেক সুন্দর, তার চেয়ে তুমি বেশি সুন্দর। আমার তো মনে হচ্ছে আমি এখন পুকুরে ঝাঁপ দিই, তবুও এই সাঁতরাই। আমি থাকতেও পুকুরে ঝাঁপ দিতে ইচ্ছে করছে। না, ঝাঁপ দিতে ইচ্ছা করতেছে, তোমার নিয়েই ঝাঁপ দিতে ইচ্ছা করতেছে, সাঁতরাতে ইচ্ছা করতেছে। তুমি এত দূরে বসে আছো কেন মাতিন ভাই? কাছে আসো, আসো। তুমি জানো, আমি কিন্তু এর আগে কারোর সাথে এত ইন্টিমেট হইনি। তুমি আমাদের বাসায় আসলা, ড্রয়িং রুমে বসলা, তারপর বারান্দা, আজকে পুকুর ঘাট। আমার কিন্তু খুব ভালো লাগছে। আমারও তো ভালো লাগতেছে, তোমার তো মানে কাছে আসতে পারে, নিজের মানে লাইফটা খুব ধন্য ধন্য লাগতেছে। আমার বাড়ির লোকে তো ভাবছে যে আমি শুধু পড়াশোনার কবিতা নিয়ে আছি। তাই কি থাকা যায় বলো? ভালো লাগার একটা ব্যাপার আছে না? এমন সুন্দর পরিবেশে মন অন্যরকম হয়ে যায় না? তাই তো, ভালো লাগার তো ব্যাপার আছে। সবাই মনে করে কবিরা মনে হয় কিছুই বোঝে না, অনেক সহজ সরল। সবাই ভুল মনে করে, মানে কবিরা যে অনেক কিছু করতে পারে এবং অনেকের চাইতে তোমার আরো মানে বেশি করতে পারে, এই সম্পর্কেই ধারণা নেই লোকজনের। বুঝতে পারিস? তোমাকে আমার কেন এত ভালো লাগে জানো? তুমি না ভীষণ সরল, সব কথা কেমন করে বলে দাও। হাতটা ধরো তো। গফুর মিয়া,
গফুর মিয়া, শুনেন, পৃথিবীতে ব্যবহার হলো সবচেয়ে মনোরম জিনিস। আমাদের রেণুকাদি, আমাদের খোদেজা আপা, আমাদের মেশিনম্যান আজগর, এদের সাথে ভালো ব্যবহার করবেন, ঠিক আছে? আর আমি যদি কখনো আপনার সাথে আমার অজান্তে কোনো খারাপ আচরণ করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন। কি করছেন আপনি এসব? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আপনাকে মুক্ত করে দিয়ে গেলাম। ভাই, সাহিত্যের উপরে যার নেই কোনো বিশ্বাস, উপরে মানুষ সে অন্তরী পিচাস। আমি আপনার সঙ্গে এমন কোনো ব্যবহার করিনি যে আপনাকে এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত আমাকেই নিতে হয়েছে, আর আমার নিজের সিদ্ধান্ত তো আমি নিব, তাই না? আমি ভেবে দেখলাম যে আমি আর চাকরি বাকরি করতে পারবো না, আমি নিজের প্রতিষ্ঠানে নিজে চাকরি করতে চাই। এখন থেকে আমি ভাবছি যে আমি একটা লিটল ম্যাগাজিন সম্পাদনা করব, স্বাধীন চেতার লোক, স্বাধীনভাবে ঘুরবো, পত্রিকা সম্পাদনা করব, চলবো। ঠিক আছে, দেখা হয়ে যাবে। ফসল ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আলী ভাই, হ্যাঁ, তো লেখাযোগ্যগুলো দেখলাম, বেশ। তোমরা তো এত যে এরকম একটা কাজ করে আমি সত্যি করি। উপন্যাসটা খুবই চমৎকার হয়েছে, আর আমি চাচ্ছি যে উপন্যাসটা আমরা তো এই প্রথম সংখ্যায় পুরোটা দিতে পারবো না, এটা আমরা ধারাবাহিকভাবে ছাপবো এবং প্রথম কৃতিটা প্রথম সংখ্যা দিতে পারবো। আর যেটা ভাবছি সেগুলো গল্পগুলো আলাদা করে এক জায়গায় রাখি, কবিতার পাঠটা এক জায়গায় রাখি। আর যেটা করতে হবে সেটা হলো একটু তুমি তো এই সংখ্যা সম্পাদক, তোমাকে একটা তীক্ষ্ণ সম্পাদক দিয়ে দিতে হবে। আর মার্টিন, তুমি যেটা করবে, তোমার তো কবিতা করতে ঠিক থাকা উচিত। প্রকাশকের কথা বলে আমি একটা নতুন পাতা চালু করি, প্রথম সংখ্যা দেখি প্রকাশকের কথা। না, আপনি তাহলে আপনি একটু ঠিক করে দিন, আমার তো ভুলভাল হতে পারে। সেটা তোমার দেখতে হবে না, তুমি আগে এটা তৈরি করো না জিনিসটা। সেটা আমি আছি, গোর্কি আছে, আমাদের আরো বন্ধুরা আছে, এটা দেখে। না, গোরকে আপনি দেখলে হবে। ওকে, কোনো সমস্যা নেই, আমি দেখে দিব। বলে আলী ভাই, ওই প্রকাশকের কথা তো সাধারণত থাকে না। থাকে না, এটা একটা নতুন জিনিস আমরা চালু করতে চাই, কারণ এটা কেউ করেনি, আমরা যেটা করবো না এটা তো হয় না। না না না, হ্যাঁ ঠিক আছে, আপনি যখন বলছেন। শোনো, পত্রিকা বের করার উত্তেজনায় গতকালকে রাত্রে আমি একটা কবিতা লিখেছি। কবিতাটা হলো, মানে বিষয়টা কবিতা নিয়েই, কবিতা বিষয় নিয়ে কবিতা লেখা। কবিতাটা শুরু আমি এইভাবে করেছি যে, নর্দমার মতো নেবে নাকি কিছু শব্দ, তবে আয় হাত পাত করে দেবো একেবারে জব্দ। এখন আর ভোর হলে দোর খোলে খুকুমনি উঠে না, উঠে না। ওই ডাকে জুই শাকে ফুলকলি ছুটে না, ছুটে না। এই বুকে গাঢ় পাহাড় কতদিন দেখি না, দেখি না। পাখিওয়ালা খাম হয়ে কতদিন আসে না, আসে না। কবিতা কি লিপস্টিক, কত দাম, অতএব মাপ চাই, কবিতা তো লিখি না। অদ্ভুত, অদ্ভুত, অসাধারণ, অসাধারণ লেখা আলী ভাই, অসাধারণ। তুই এখানে কি করছিস? আমি তো আসি যে
এই তো নিয়মিতই আসতেছি যাচ্ছি থাকতেছি। নিয়মিত আসছিস যাচ্ছিস থাকতেছিস, এর মানে কি? হ্যাঁ, এর মানে তোরে আমি বন্ধু মানুষ, তোরে আমি কে রে বুঝাবো? আর আমি তোরে কে রে কই যে ওই কেয়ার সাথে আমার যে সম্পর্কটা ওইটা এখন মানে পাকাপোক্ত হয়ে গেছে। আর ও চালো, আমিও না বলতে পারলাম না, এই জায়গায় এসে দাঁড়াইছে ব্যাপারটা এখন। হ্যাঁ, তুই এসব কি বলছিস? তুই এটা আমার তো এখন তোর জন্য খারাপ লাগছে। তুই মনের মধ্যে এরকম একটা স্বপ্ন তৈরি করে এরকম একটা জায়গায় তুই পৌঁছে গেছিস, তুই তো কষ্ট পাবি। এখন আমি তোকে কি করে বলি? আমি তো আজকেই তোকে বলবো ভেবেছিলাম, কিন্তু চল বলি। কেয়ার সঙ্গে এখানে নিয়মিত যাওয়া আসা করতে করতে, এই কবিতা নিয়ে আলোচনা করতে করতে আমরা আসলে কখন যে পরস্পরের প্রতি পরস্পর দুর্বল হয়ে গেছি সেটা জানতাম না। আসলে ও যখন আমাকে বললো আমি না করতে পারলাম না। না করবো কেন? আমি তো না করতে চাইনি, আমি তোকে চেয়েছি। আসলে সম্পর্কটা এমন পর্যায়ে গেছে, এখন আর কি, এখন শুধু বিয়েটাই বাকি। তুই গোলকি ভাই, মাতিন ভাই, তোমরা দুজনেই এখানে আছো। আমি আসলে তোমাদের দুজনকে এখানে ডেকেছি। আসলে একটি বিশেষ কথা বলবার জন্যই ডেকেছি। তোমাদেরকে আসলে আমি অনেক ভালো বন্ধু মনে করি। তোমরা আমার অনেক ভালো বন্ধু। তোমাদের সাহায্য সহযোগিতা না পেলে আমি হয়তো লেখালেখির কাজটা চালাতে পারতাম না। যতটুকু পেরেছি তা তোমাদের জন্য। তোমাদের দুজনকে আমি শ্রদ্ধাও করি। আসলে হয়েছে কি, আমি হঠাৎ করে একটু বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। সেজন্য তোমরা দুজন হয়তো আমাকে ভুল বুঝেছো, কিন্তু বিষয়টা তেমন না। তোমাদের দুজনকেই আমি বন্ধু হিসাবেই দেখি। আমি আসলে একটা নতুন জীবনে পা রাখতে যাচ্ছি। তোমাদের দুজনের কাউকেই আমি আসলে আলাদা করে দেখিনি কখনো। আমি চাই তোমরা দুজনেই আসবে। তোমরা না এলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। আসবে কিন্তু, হ্যাঁ? এতদিন যেভাবে আমার সাথে ছিলে, আমি চাই এই দিনটাতেও তোমরা আমার সাথে থাকো। এসো, হ্যাঁ? না, পড়েন পড়েন, তাড়াতাড়ি পড়েন। দান বিয়াকে আসেন, অপরিচিতের বিয়া। আপনি আমাকে কি করেছেন জানেন? আপনি কি করেছেন? আপনি আমাকে দিয়ে গরুর গোশত খাওয়ায়ে আপনি তার সাথ দিতে চাইছেন না? আপনি আমাকে এলাকায় মান সম্মান রাখেননি। ওই মায়ের পেছনে আমরা ঘুরি, ওই মায়ের পেছনে আমরা ঘুরতাম। কি ব্যাপার? এগুলো কি করছিস? তোরে মারবো, তোর কথাই কবি না। তোরে জোড়ায় জোড়ায় পিটাবো, তোরে জোড়ায় জোড়ায় গুনিয়ে গুনিয়ে পিটাবো, তোরে পাট পাট করে পিটাবো। তুমি একটা মানুষ? আশ্চর্য গোলকি, তুমি এত 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 নান্দনিক একটা ছেলে, এত সমিষ্ট ভাষায় কথা বলো, আর তুমি এখন আমার সাথে এরকম আজে বাজে ব্যবহার করছো? তুই শুদ্ধ কথা বলছিস, তুই শুদ্ধ কথা বলি সোপড়াই তোর দাঁত লাগে এককালে শুদ্ধ। তোরে ধরে নিয়ে শুবাম, শুয়ে কত রোদ দূরে দেবে। কেন তুই বেটা পেতাম অপরাধের ঠিকানা দাও নাই? তুই নিজে গিয়ে ধরা খাইছিস, আর আমাকে ঠিকানা দিছ, আর আমরা যে ধরা খাইছি। তোরে বেটা তোরে তুই তোরে পিড়ে টান টান করে গেলাম বেটা। আরে মেয়ে চুপ থাকো মিয়া।
কি এরকম চিন্তা করে কথা বলছো আমার সাথে তুমি? আরে এক অপরিচিতের বিয়ে হবে না? এক অপরিচিতের বিয়ে হয়ে গেলে কি আমাদের পত্রিকা বন্ধ হয়ে যাবে? আর মেয়ে মানুষ তো বিয়ে হবেই। আর তোমরা একটা লিটল ম্যাগাজিনের জন্য একটা সাধারণ একটা মেয়ের কারণে তোমরা এই অবস্থা। অপরিচিত তো ছিল আমাদের একটা উপলক্ষ মাত্র। আমাদের মূল কাজ তো ছিল লিটল ম্যাগাজিন বের করা। সামান্য একটা মেয়ের জন্য তোমরা পত্রিকা বের করা বন্ধ করে দিচ্ছ। আরে আমার দিকে তাকায় দেখো, 45 বছর আমার বয়স, তোমাদের ডাবল। 25 বছর যাবত আমি লিটল ম্যাগাজিন চর্চা করছি। কই, আমি তো বন্ধ করিনি কাগজ বের করা, আমি তো আমার লেখাযোগ্য করা বন্ধ করিনি। আর সামান্য একটা মেয়ে, সামান্য একটা মেয়ে, আরে মেয়ে মানুষের ঘড়ি যদি তুমি না কাটাতে পারো তাহলে তুমি কবিতা লিখবে কি করে? আর সেটা তো ছিল একটা উপলক্ষ মাত্র। আমাদের মূল কাজ তো ছিল আমাদের অনিয়মিত যাত্রা বের করা। অপরিচিত তো মূল বিষয় না। আর সেটাকে তোমরা আঁকড়ে ধরে আছো। ছাড়ো এগুলো, ছাড়ো, বুঝতে পারছো? কবিতা যদি লিখতে চাও মেয়ে মানুষ থেকে অনেক 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 দূরে থাকো। বুঝাও, যাও গেলে বুঝে ঠিক করে প্রেসে যাও, ইয়ে দাও, ফাইল দাও, মাতিন যাও। এত উত্তেজিত হলে চলবে? একটা মেয়ের জন্য তোমরা একটা লিটল ম্যাগাজিন বন্ধ করে বেরোবে না? গুছিয়ে প্রেসে যাও, প্রেসে যাবে, এখন প্রেসে আসো। আমাদের দামে, হ্যাঁ দামি তো। আর বাকিগুলো বাইন্ডিং হচ্ছে, সব চলে আসবে কালকে। আসলে প্রকৃতপক্ষে আলী ভাই, একটি কাজের পেছনে যদি সত্যিকার প্রেম, শ্রদ্ধা, মেধা, পরিশ্রম এগুলো যদি একই সঙ্গে যুক্ত হয় তবেই কিন্তু আপনার এরকম একটি পরিশুদ্ধ সৃজনশীল কাজ বেরিয়ে আসা সম্ভব। চাপায় চুপায় কি তবে কথা কয় আপনি চিন্তা করেন? না না, ঠিক মাতিন ঠিকই বলেছে। আসলে ভাষা কোনো সমস্যা নেই, ভাষা ভাষাই। আরেকটা কথা তোমাদের বলি, এই যে আমাদের জীবনে কয়েকদিনের ভিতরে এমন একটা ট্র্যাজেডি ঘটে গেল, পাশাপাশি ট্র্যাজেডি বলবো মানে একটা কমেডিও কিন্তু হয়েছে, তাই না? দেখো তুমি লক্ষ্য করে পুরো দেশটাই কমেডি এবং ট্র্যাজেডিতে ভরে গেছে। তুমি মনে করো যে একই রুমে একই খাটের উপরে একই লেপের ভিতরে জড়াজড়ি করে ট্র্যাজেডি আর কমেডি শুয়ে আছে পাশে। অদ্ভুত না? আমার কাছে আশ্চর্য লাগে।